জানো মিনু মাসি, আমার ঘরটা অনেক নড়বড় হয়ে গেছে। এদিকে তো আবার বর্ষাকালও চলে এসেছে, না জানি কখন আমার ঘরটা ভেঙে চুরমার হয়ে যায়। আমার ঘরটাও তো কেমন নড়বড় হয়ে গিয়েছে। আমি যে একা আমার ঘরটা ঠিক করব, তারও তো কোনো বুদ্ধি নেই। তুই বরং এক কাজ কর, টুনিকে ডেকে ওকে দিয়ে তোর ঘরটা মেরামত কর। এরপর যখন আমার ঘরটা ভেঙে যাবে, তখন না হয় আমি তোর ঘরে গিয়ে আশ্রয় নিব। ঠিক আছে মিনু মাসি, তুমি যখন বলছো তখন তাই হবে। তাহলে তুমি থাকো, আমি বরং আসি। এরপর সুখী মিনুকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর পথেই টুনির সাথে দেখা হয়ে যায়, আর মিনুর কথাগুলো সব খুলে বলে। আচ্ছা ঠিক আছে, আমার তো এখন কিছু কাজ আছে, আমি বরং কাজগুলো সেরেই তোমার বাড়িতে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে। এরপর টুনি সুখীকে রেখে নিজের কাজে যেতে থাকে। আর হঠাৎ করেই টুনি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে কাছেটা কে? না, কান্নার আওয়াজ তো আরো জোরালো হচ্ছে। দেখি তো আরেকটু সামনে গিয়ে। তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? অমন করে আর কেঁদো না, বলো কি হয়েছে তোমার? আমি ইঁদুর রাজ্যে বাস করতাম, কিন্তু হঠাৎ করে ইঁদুর রাজ্যে অনেক খাবারের অভাব দেখা দেয়। আমাদের ইঁদুর রাজ্যের রাজা অনেক চেষ্টা করে বিপদ মোকাবেলা করতে পারেনি, আর তাই এক পর্যায়ে একমাত্র আমি ছাড়া ইঁদুর রাজ্যের সবগুলো ইঁদুর মারা যায়। আর আমি বেঁচে থাকার তাগিদে এখানে চলে আসি। আমি বুঝতে পেরেছি, তুমি আর কেঁদো না, আমার সাথে চলো। তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। ইঁদুর আর কোনো কথা না বলে টুনির সাথে টুনির বাড়িতে যায়। আর টুনি ইঁদুরকে অনেকগুলো খাবার দেয়, আর ইঁদুর সেই খাবারগুলো তৃপ্তি করে খেতে থাকে। কতদিন পর যে আমি এমন পেট ভরে খেলাম। এখন থেকে রোজ তুমি এমন খাবার খেতে পারবে, না খেয়ে মরার আর কোনো ভয় করতে হবে না তোমাকে। টুনির কথা শুনে ইঁদুর অনেক স্বস্তি পায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, আর সুখী টুনির জন্য অপেক্ষা করতে থাকে। টুনি আমাকে কথা দিয়ে কথা রাখলো না, আমার সাথে প্রতারণা করলো। আমি আর ওর কোনো ডাকি সাড়া দিব না। এরপর দেখতে দেখতে আবার সকাল হয়ে আসে। এ মা, আমি তো কাল সুখীর বাসা বানিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখনো তো দিতে পারলাম না। এদিকে তো আকাশও মেঘলা হয়ে এসেছে। যাই, আমি আগে তাড়াতাড়ি সুখীর সাথে দেখা করে আসি। টুনি তাড়াতাড়ি করে সুখীর বাড়ির দিকে যেতে থাকে। হুঁশিয়ার, সবাই সাবধান হয়ে যাও। আমাদের রাজ্যের এক কোণে পাশের জঙ্গলের রাজার সৈন্যরা আক্রমণ করেছে। যখন তখন আমাদের আক্রমণ করতে পারে, তাই সবাই নিজেদের বাসায় গিয়ে লুকিয়ে পড়ো। হুঁশিয়ার হুঁশিয়ার। সিপাহীর কথা শুনে সবাই ভয়ে ছোটাছুটি করতে থাকে। এদিকে অন্য সৈন্যরা রাজ দরবারে সব শস্যদানা লুট করে নিয়ে চলে যায়, আর সবাই আতঙ্কে লুকিয়ে থাকে। এদিকে রাজা সব প্রজাদের জানিয়ে দাও যে তারা নিরাপদ আছে। সৈন্যরা আমাদের রাজ্য ছেড়ে চলে গিয়েছে, আর সবাইকে রাজদরবারে ডাকো। যথাজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, সৈন্যরা আমাদের রাজ্য ছেড়ে চলে গিয়েছে। আপাতত সাময়িক সময়ের জন্য হলেও আমরা সবাই বিপদ মুক্ত। এখন রাজা জরুরি কথা বলার জন্য তোমাদের সবাইকে রাজদরবারে ডেকেছে, তাই তোমরা আর দেরি না করে দ্রুত প্রাসাদে চলে আসো। মহারাজ, আপনি আমাদের জরুরি তলব করেছেন, কোনো পরামর্শ আছে না কি বলুন তো? পরামর্শ আর কি করব, কিছুই তো ভেবে পাচ্ছি না। তোমরা জানোই তো যে সব শস্যদানা লুট হয়ে গেছে, তাই 2-1 দিনের মাঝেই আমাদের খাবারের অভাব দেখা দিবে। এই খাবারের অভাব থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমরা আবার নতুন করে ফসল ফলাতে পারি। কিন্তু সেই ফসল ফলাতে তো অনেক সময় লাগবে, ততদিন তো আমাদের সবাইকে না খেয়ে পড়ে বাঁচতে হবে। মহারাজ, অন্য কোনো জঙ্গল থেকে মুদ্রার বিনিময়ে এই খাবার আনলে কেমন হয়? কিন্তু আমরা যখন খাবার আনার জন্য সীমান্ত এলাকায় যাব বা শস্যদানা নিয়ে ফিরে আসব, তখন তারা আবার আক্রমণ করে বসবে। এতে করে আমাদের জানমালের অনেক ক্ষতি হয়ে যাবে। মার্জনা করবেন মহারাজ, যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি একটা কথা বলতে পারি। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো।
আমরা যদি বাইরে থেকে খাবার না এনে এই রাজ্যের লুট করা খাবার আবার ফিরে নিয়ে আসি তাহলে কেমন হয় মহারাজ? তা না হয় আনলাম, কিন্তু সেখানে তো আমরা কেউ যেতে পারবো না। তাদের কাছে যে সব ভারী ভারী অস্ত্রপাতি আছে, আর এই মুহূর্তে তো সৈন্য সংখ্যাও কম। মহারাজ, আমার কাছে এর সমাধান আছে। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারি। কি সেই পরিকল্পনা, সেটা আগে আমায় খুলে বলো তো, তারপর অনুমতি। এরপর ইঁদুর রাজাকে তার পরিকল্পনার সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো যে কতটা সফল হতে পারো। ধন্যবাদ মহারাজ। আর তোমরা সবাই চলো আমার সাথে, আমাকে সাহায্য করবে। এরপর সবাই ইঁদুরকে অনুসরণ করে যেতে থাকে। এদিকে ততক্ষণে গভীর রাত নেমে আসে। তোমরা সবাই জঙ্গলের সীমানায় অপেক্ষা করো, আমি কাজ শুরু করে দেই। আমি যখন কাজ শুরু করব আমার পিছে পিছে তোমরাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তবে তাই করব আমরা সবাই। এরপর ইঁদুর গর্ত করা শুরু করে দেয় আর বেশ বড় গর্ত করতে থাকে। এদিকে পাখিরা সেই গর্ত দিয়ে নিজেদের খাবার উদ্ধারের জন্য ঢুকে পড়ে। এরপর ইঁদুর গর্ত করা শেষ করে সৈন্যদের তাঁবুতে গিয়ে পৌঁছায়। এখানে সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগে আমাদের কাজ সেরে নিতে হবে। তোমরা এসো তাড়াতাড়ি। ইঁদুরের ডাকে সবাই চলে আসে আর বস্তায় বস্তায় শস্যদানাগুলো নিয়ে তারা সবাই গর্ত দিয়ে নিজেদের জঙ্গলে ফিরে আসে। এদিকে শস্যদানা নেওয়া শেষে ইঁদুর সৈন্যদের ওখান দিয়ে গর্তের মুখ বন্ধ করে দেয়। ইঁদুর, তুমি সামান্য একটা প্রাণী হয়ে নিজের বুদ্ধির জোরে পুরো একটা রাজ্যকে বাঁচালে। তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। মহারাজ, খাবারের অভাবে ইঁদুর রাজ্যের ইঁদুরদের মরতে দেখেছি, তাই আমি আর চাই না খাবারের অভাবে কোনো প্রাণী মারা যাক। জয় খুদে ইঁদুরের জয়। সবাই ইঁদুরের জয়ধ্বনি দিতে থাকে। আগে থেকে আকাশ মেঘলা থাকার কারণে তুমুল বেগে ঝড় উঠতে শুরু করে আর সেই ঝড়ে কালো কাকের মাটির ঘর ছাড়া সবার ঘরই ভেঙে যায়। এক বিপদ থেকে বাঁচতে না বাঁচতেই আরেক বিপদ এসে পড়লো। এই তোরা চল সবাই, আজকে রাতটা আমরা কোনোভাবে কালু কাকের বাড়িতে গিয়ে কাটিয়ে দেই। হ্যাঁ মিনু মাসি, চলো। এরপর সবাই মিলে কালু কাকের মাটির ঘরের সামনে গিয়ে বলতে থাকে, কালু, আমাদের সবাইকে আজ রাতের জন্য তোর মাটির ঘরে আশ্রয় দে না রে। পাগল নাকি তোমাদের একসাথে আমার ঘরে থাকতে দেই, আর তোমরা আমার সুন্দর মাটির ঘর দখল করে নাও? শোনো, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, তোমরা চলে যাও। কালু মাটির ঘরের অহংকার দেখিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয় আর পাখিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য প্রাসাদে যায় আর সেখানে আশ্রয় নেয়। এদিকে কালুর মাটির ঘর হওয়ার জন্য বৃষ্টির পানিতে গলতে শুরু করে আর গলে গলে ধসে কালুর উপর পড়ে যায়। আমি মরে গেলাম, আমায় কেউ বাঁচাও, বাঁচাও। আশেপাশে কেউ না থাকাতে কালুর চিৎকার কেউ শুনতে পায় না আর এক পর্যায়ে মাটির ঘর চাপায় কালু মারা যায়। এই কারণেই বলা হয় অহংকারের পতন অনিবার্য। যদি অহংকার না করে সাহায্য করতো তাহলে তার জীবনটাও বেঁচে যেত। এ কি মা, আপনি রান্নাঘরে আসতে গেলেন কেন? আমি তো আছি, আপনার বয়স হয়েছে, আপনি কেন রান্না করবেন? আপনি উঠুন তো। সেই আক্কেল তোমার থাকলে তো ভালোই হতো বাপু, কিন্তু ছেলের বউয়ের সুখী আর আমার কপালে আছে। মরার আগ পর্যন্ত আমাকে হাত পা পুড়িয়ে খেতেই হবে। এভাবে বলছেন কেন মা? বলবো না তো কি করব শুনি? বেলা কতদূর উঠেছে সেদিকে তোমার হুঁশ আছে? কোথায় একটু সকাল সকাল উঠে রান্না বান্না করবে তা নয়, দুপুর অবধি পড়ে পড়ে ঘুমায় তিনি। তা বলি, তুমি কোন জমিদারের মেয়ে শুনি? মা, এভাবে কেন বলছেন? আমি তো প্রতিদিন সকালে রান্না বান্না করি। কাল রাত থেকে শরীরটা খারাপ লাগছে, তাই আজ সকালে উঠতে একটু দেরি হলো। ও বাবা, মুখে মুখে আবার কথাও বলছো দেখছি। তোমার বাবা মা দেখি কাজের সাথে সাথে তোমাকে ব্যবহারও শেখায়নি। মা, আপনি আমার মা বাবাকে নিয়ে কেন কথা বলছেন? দয়া করে আমার মা বাবাকে নিয়ে এসব কথা বলবেন না। যা বলার আমাকে বলুন মা। আমার সামনে ন্যাকামি করো না তো। তুমি আমার সামন থেকে যাও, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। বজ্জাত মেয়ে কোথাকার। শাশুড়ির এমন কথা শুনে টুনির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাই সে ঘরে গিয়ে কান্না করতে থাকে।
কি ব্যাপার টুনি, তুমি বাইরে গিয়েছিলে নাকি? রাতে না বললে তোমার শরীরটা খারাপ, তা এখন কেমন লাগছে? কি ব্যাপার টুনি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার বলো তো? ওপরওয়ালা আমাকে পৃথিবীতে কেন রেখেছে? আমাকে তার কাছে নিয়ে যেতে পারে না। আমি যে আর বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। কি সব বলছো আজে বাজে কথা? কি হয়েছে বলবে তো? মা তোমাকে কিছু বলেছে? বুঝেছি, মা তোমাকে নিশ্চয়ই কিছু বলেছে। দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। মা, মা, কোথায় তুমি? মা! কি রে বাবা, ডাকছিস কেন? খিদে পেয়েছে নাকি? দাঁড়া, আমি তোকে খেতে দিচ্ছি। না মা, আমি খেতে আসিনি। তুমি কি টুনিকে কিছু বলেছো নাকি? ঘরে গিয়ে ও কান্না করছে কেন? তোর বইয়ে তো চোখ নয়, যেন জামিরের রস। একটু চাপ দিলে রস টপ টপ করে পড়ে। কি বলেছি না বলেছি সেইটুকু গিয়ে আবার তোকে নালিশ করেছে? টুনি আমাকে কিচ্ছু বলেনি, তুমি বলো। কি বলবো শুনি? সকাল হয়েছে কখন? তোর বইয়ের ঘুম ভাঙে না? যার কোনো ছানাপোনা নেই তার আবার এত কিসের ঘুম শুনি? বুঝেছি, তুমি এই কথাটা টুনিকে বলেছো, আর সেজন্যই টুনি কান্না করছে। মা, তোমাকে আমি কতবার বলেছি টুনিকে এ নিয়ে কোনো কথাই বলবে না। তুমি কেন আমার কথা শোনো না বলো তো মা? তুই আমার ছেলে, তুই আমার কথা শুনবি। তুই ওই বজ্জাত মেয়েকে ছেড়ে দে আর আরেকটা পাখি বিয়ে কর। আমি তোকে মেয়ে খুঁজে দিব। আমার বংশের বাতি জ্বালানোর মতো কাউকে লাগবে তো, তাই না? মা, তোমাকে কতবার বলেছি আমাকে বিয়ের কথা আর বলবে না। আমি টুনির জায়গা কাউকে দিতে পারবো না। আর হ্যাঁ, সন্তান নিয়ে টুনিকে আর কখনো কোনো কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কেন শুনবি? মায়ের কথা তো এখন বিষ লাগবেই। বউ যে তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি ওই বজ্জাত মেয়েকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। টোনা টুনির বিয়ের অনেক বছর হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে টুনির শাশুড়ি টুনিকে সবসময় কথা শোনায়। একদিন টুনি টোনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি তো আপনাদের অনেকগুলো টেস্ট করলাম, কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না আসলে প্রবলেমটা কার। কিছুই তো বুঝতে পারলাম না। এখন আপনাদের উপরওয়ালার উপর ভরসা করতে হবে, তিনিই কিছু করলে করতে পারে। ডাক্তারের মুখে এমন কথা শুনে টোনা টুনি হতাশ হয়ে বাড়ি ফিরতে থাকে। আর টুনি বলে, টোনা, তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তুমি একটা বিয়ে করো আর সন্তানের বাবা হও। এমন করে বলছো কেন টুনি? ডাক্তার তো বললো সে কিছুই ধরতে পারেনি। সমস্যা তো আমার মাঝেও থাকতে পারে। কিন্তু টোনা, দাঁড়াও টুনি, তুমি কি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি তো, ওদিক থেকে আসছে মনে হয়। টোনা টুনি গিয়ে দেখে দুটো মেয়ে ছানাকে কেউ যেন ঝোপের আড়ালে ফেলে রেখে গেছে। ও মা, এই ছোট্ট ছানাকে কে এই ঝোপের মাঝে ফেলে গেছে? এদের বাবা মাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। পাবে কোথা থেকে টুনি? ওপরওয়ালা যে ওই ছানা দুটোকে আমাদের কাছে পাঠিয়েছে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গভীর জঙ্গলে কেউ ছানা ফেলে গেছে, কেউ না পেয়ে আমরাই কেন পেলাম? এর মানে বোঝো, ওপরওয়ালা আমাদের বাবা মা বানিয়ে দিল। কিন্তু টোনা, মা। মাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, মাকে আমি সামলাবো। আজ থেকে আমাদের এই কুড়িয়ে পাওয়া দুই মেয়ের নাম টুনটুন আর টুকি। এরপর টোনা টুনি খুশি হয়ে দুই ছানাকে নিয়ে বাড়ি ফিরে যায়। মা, মা, দেখে যাও আমি কাকে এনেছি। কি ব্যাপার রে? কাকে এনেছিস বলতো, যে ষাঁড়ের মতো এমন চিৎকার করছিস? মা দেখো, মা দেখো, তোমার বংশের আশীর্বাদ এনেছি। মানে এই ছানা কার? কোথায় পেলি তুই? আমরা এদের কুড়িয়ে পেয়েছি মা। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোথাকার না কোথাকার মেয়ে কুড়িয়ে এনে বাড়িতে তুলেছিস, তাও আবার মেয়ে দেখতেও কালো। এদের আমি এ বাড়িতে রাখবো না, বের কর বলছি। মা, মা, ওপরওয়ালা আমাদের কন্যা সন্তান দান করেছে, আমি এদের কোথাও যেতে দিব না। এরা আমার সন্তান। টোনা তার মায়ের কোনো কথা না শুনে তার ছানা দুটোকে আদর যত্ন নিতে থাকে আর বড় করতে থাকে। টোনা টুনি মেয়েদের নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু রেনু একদম খুশি ছিল না। মনে মনে অনেক রাগ হতো সে।
মা, আমি রান্নাঘরে একটু ব্যস্ত আছি। আপনি একটু টুকি আর টুনটুনকে খাওয়াবেন? ওদের খাবারের সময় চেয়ে পার হয়ে যাচ্ছে। আমি অন্যের বাচ্চাকে খাওয়াতে পারবো না। পিতৃ পরিচয়হীন ছানাকে তুলে এনেছে। আমি জানি সব তোমার জন্যই হয়েছে। তুমি আমার ছেলের মাথা খেয়েছো। নিজে তো সন্তান জন্ম দিতে পারো না, তাই অন্যের বাচ্চা নিয়ে বাড়াবাড়ি। আমার ভুল হয়ে গেছে মা, আমি খাবো। ও মা গো, হাতটা বুঝি পুড়ে গেল গো, পুড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন রান্নাটাও পোড়াও। আমার সংসারে যত ঝামেলা। টুনি রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। রান্না শেষ করে দুই কন্যাকে খাওয়াতে যায়। টুনির দুই কন্যার দুটো বিশেষ গুণ ছিল। এক কন্যার গুণ ছিল সে কোনো আঘাত সারিয়ে তোলে, আর অন্য কন্যা সে আঘাতের দাগ মুছে ফেলে। আমাকে ক্ষমা করে দে রে মা, তোদের খাওয়াতে আমার একটু দেরি হলো। খুব খিদে পেয়েছে, তাই না রে? টুনি যেই না টুনটুনকে কোলে নয় খাওয়াবে বলে অমনি সে বুঝতে পারে তার হাতে ফোসকা পড়ার জ্বালাটা নিমিষেই উধাও হয়ে গেল। কি ব্যাপার? একটু আগেই তো ফুসকাটা কত জ্বালা করছিল, এখন করছে না কেন? কি ভাবছি, মেয়েরা আমার না খেয়ে আছে, আগে তাদের খাওয়াই। আরে আরে, হচ্ছেটা কি? জ্বালার সাথে সাথে যে দাগটাও নেই, কি হচ্ছে এসব? টুনি এই ঘটনায় অনেক অবাক হয় আর টুনাকে সব বলে। সন্তানের কাছে গেলে সব মায়ের ক্লান্তি দূর হয়, এসব নিয়ে এত ভাবার কিছু নেই। এভাবে টুনি তার মেয়েদের বড় করতে থাকে। এভাবেই কেটে যায় 3টি বছর। টুনির মেয়েরা এখন বাড়ি জুড়ে খেলাধুলা করে বেড়ায়। টুনটুন, আমার না বল দিয়ে খেলে অনেক মজা লাগছে রে। আমারও অনেক ভালো লাগছে। চল দিদাকেও আমরা খেলতে বলি। দিদা, দিদা, ও দিদা। কি হয়েছে কি? চিৎকার করছিস কেন? এখানে তো বসে আছি, আর আমি কালাও নই। রাগ করছো কেন দিদা? আমরা বলছিলাম কি দিদা, আমাদের সাথে তুমিও এসো না, আমরা তিনজন মিলে খেলবো, অনেক মজা হবে। হ্যাঁ, তোরা আমাকে একদম বিরক্ত করবি না। আমি তোদের সাথে কেন খেলবো রে? হ্যাঁ কেন আবার? তুমি আমাদের দিদা না, তাই খেলবে। নিজেদের দিকে তাকিয়েছিস কি একবার? তোদের সাথে কি আমার কোনোভাবে মিল আছে নাকি? তোরা আমার কেউ নোস, বুঝলি? এভাবে বলো না দিদা, এসো না। দূর, তোদের সাথে কথা বলতে আমার ইচ্ছে করছি না। এ কথা বলে রেনু যেই না ঘরে যেতে ধরে অমনি পা ফুসকে মাথা গিয়ে চৌকাঠে লাগে আর সাথে সাথে মাথা ফেটে যায়। ও মা গো, ওরে বাবা রে, মরে গেলাম গো, মরে গেলাম। এ কথা বলে রেনু তার জ্ঞান হারিয়ে ফেলে। দিদা, দিদা, ও দিদা, তোমার কি হলো দিদা? দিদার তো মাথা থেকে রক্ত বেরোচ্ছে। চুকি, বাবা মায়ের তো কেউ নেই। চল আমরা দিদাকে ঘরে নিয়ে যাই। তারপর দু বোন মিলে রেনুকে ঘরে নিয়ে যায় আর পট্টি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর রেনুর জ্ঞান ফেরে। আহ, মাথাটা খুব ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না। দাঁড়াও দিদা, তোমার ব্যথা আমি সারিয়ে দিচ্ছি। এই বলে টুনটুন রেনুর কপালে হাত রাখে আর সাথে সাথে রেনুর ব্যথা গায়েব হয়ে যায়। আরে আরে, আমার তো ব্যথা সেরে গেছে, আর কোনো কষ্টই হচ্ছে না। এবার আমার কারিশমা দেখো দিদা। টুকি পট্টিটা খুলে হাতে রাখতে দাগটা উধাও হয়ে যায়। এসব দেখে তো রেনু ঘাবড়ে যায়। এই, তোরা কারা? তোরা ভূত নাকি? এই, তোরা জাদু জানলি কোথায়? আমাদের মাঝে সৃষ্টিকর্তা এসব দিয়েছে গো দিদা, সৃষ্টিকর্তাই দিয়েছে। আজকে সৃষ্টিকর্তা আমার চোখ খুলে দিয়েছে রে। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোরা কালো আর আমার আপন নোস বলে, কিন্তু তোরাই আমাকে বিপদ থেকে বাঁচালি। তোরা প্রমাণ করে দিলি যে শুধু রক্তের সম্পর্কই আপন হয় না। আজ থেকে তোরাই আমার আপনজন। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।